সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর কোষে দেখি 15.1 নিয়ে, অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার কিন্তু আমরা করব আজকে পার্ট 2। অর্থাৎ কোন অঙ্কগুলো করব তোমরা এখানে কিন্তু দেখো, আজকে আমরা কিন্তু করব 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের অঙ্ক। তাছাড়া আর একটা অঙ্ক কিন্তু আমি করব, সেটা পার্ট 1-এর ভিডিওতে আমি বানিয়েছিলাম, মানে পার্ট 1-এ আমি করিয়েছিলাম। সেটা হলো কিন্তু 4-এর দাগের অঙ্কটা আরেকবার আমি পার্ট 2-তে করাবো। তার কারণ পার্ট 1-এ যখন আমি 4-এর দাগের অঙ্কটা করিয়েছিলাম পুরো অঙ্কটাই ঠিক ছিল, লাস্টের জাস্ট উত্তরটা আমার লেখা হয়নি, জাস্ট উত্তরটা আমার করানো হয়নি। যে যে অংশটা আমি বলে দিচ্ছি একদম ভিডিওর শুরুতেই, আমি 4-এর দাগের অঙ্কটা লাস্টে একটু ইনকমপ্লিট ছিল, অসম্পূর্ণ ছিল একটু, সেটাকে আমি আগে একটু কমপ্লিট করিয়ে নেব। তারপরে কিন্তু আমি 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের অঙ্কটা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আগে পার্ট 1-এর ভিডিও দেখবে, তারপরে কিন্তু পার্ট 2-এর ভিডিও দেখা স্টার্ট করবে। ठीक है। কারণ তোমরা যদি পার্ট 1 না দেখো তাহলে তোমরা আজকের পার্ট 2 কিছুই বুঝতে পারবে না। তাহলে পার্ট 1-এর ভিডিও নিচের ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি পুরো লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আগে পার্ট 1 দেখো। এবং 4-এর দাগের অঙ্কটায় তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে যে কোন জায়গাটা অসম্পূর্ণ ছিল। তো দেখো, 4-এর দাগের অঙ্কটা আমি একটু স্টার্ট করি। 4-এর দাগের অঙ্কটা আমি যখন পার্ট 1-এ করিয়ে তো ছিলাম, সেই জন্য পার্ট 2-এ মানে আজকে আমি খুব একটা বোঝাবো না, জাস্ট করে যাব লাস্টের যে জায়গাটা আমার অসম্পূর্ণ ছিল, মানে উত্তরটা আর কি লেখা হয়নি, সেই উত্তরটা জাস্ট আমি একটু লিখে দেব। আর ওপর ওপর আমি করিয়ে দিচ্ছি 4-এরটা। দেখো, 4-এর দাগের অঙ্কে বলেছে প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সমরদের বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচা হয়। প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা হিসাবে সমরদের জমির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত টাকা খরচা হবে। এই লাস্টে কত টাকা খরচা হবে এটা আমার করা হয়নি, কিন্তু বাকি সব একদম লাস্ট পর্যন্ত প্রায় কমপ্লিটই করে দিয়েছিলাম। তো দেখো, 4-এর দাগের অঙ্কটা জাস্ট আমি একটু করে দিই, ওপর ওপর করে দিই। দেখো, বর্গাকার একটা জমি রয়েছে, এই তো একটা বর্গাকার জমি। তো এই বর্গাকার জমির খুব ভালো করে দেখবে, কি বলে দিয়েছে বর্গাকার জমির, বলে দিয়েছে চাষ করতে, তাই তো 1 বর্গমিটার, ভাবে 1 বর্গমিটার এইটুকুনি চাষ করতেই কত টাকা খরচা হয়ে যাচ্ছে তোমার 3 টাকা 50 পয়সা, তাই তো। তাহলে দেখো, আমি এরকম ভাবে লিখবো 3 টাকা 50 পয়সা খরচ হয়, এগুলো আমি করেই দিয়েছিলাম। খরচ হয় 1 বর্গমিটার চাষ করতে, 1 বর্গমিটার চাষ করতে, 1 বর্গমিটার চাষ করতে। তাহলে 1 টাকা খরচা হয়, খরচ হয় কত, এই যে এরকম ভাবে লিখবো 1/3 টাকা 50, এই এত বর্গমিটার চাষ করতে। আর টোটাল কত টাকা খরচা হচ্ছে, 1400 টাকা, তাই তো। তাহলে দেখো, এবারে 1400 টাকা, 1400 টাকা খরচ হয় পুরো জমিটা চাষ করতে। তাহলে এখানে দেখো কত লেখা রয়েছে, 1/3 টাকা 50 পয়সা ইন্টু 1400 টাকা খরচা হচ্ছে পুরো জমি চাষ করতে, তাহলে 1400। এরকম ভাবে লিখবো, কাটাকুটি করি, এই দেখো দশমিক তুলে দেবো, তুলে দিলে দেখো এখানে দুটো সংখ্যা, সেই জন্য এখানে হবে দুটো শূন্য। ঠিক আছে, কাটাকুটি করি, দেখো নিচে শূন্য ওপরে শূন্য কাটবো। আচ্ছা, 5 দিয়ে আমি যদি 35-কে ভাগ করি তাহলে কত হবে, 7। 5 দিয়ে আমি যদি 10-কে ভাগ করি কত হবে, 2। তারপরে দেখো 7 একে 7, 14-কে ভাগ করলে কত হবে, 2। এই দুটো শূন্য কেটে এখানে বসে যাবে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 200, 2 ইন্টু 200 করলে কত হবে, 400 বর্গমিটার। তার মানে কি, তার মানে হলো যে পুরো জমিটা, পুরো জমিটার দৈর্ঘ্য কত, পুরো জমিটার মাপ হলো কত তোমার, 400। পুরো জমিটার মাপ হলো কত, 400। এইবারে দেখো এখানে আমি লিখবো কি, প্রশ্নানুসারে। এবারে দেখো আমি এখানে লিখবো কি, প্রশ্নানুসারে। তাহলে আমি দেখো এইদিকে দেখো লিখছি 400, 400 আমি কিসের দৈর্ঘ্য লিখলাম, 400 কিন্তু আমি লিখলাম কিসের দৈর্ঘ্য, এই যে পুরো জমিটার ক্ষেত্রফল। তাহলে এদিকে আমি ক্ষেত্রফলের সূত্র লিখবো বাহুর স্কোয়ার, বাহু তার স্কোয়ার লিখবো, তাই তো। আচ্ছা, তারপরে দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে যাবে, গেলে কি হবে, রুট হবে। তাহলে বাহু সমান সমান কত হবে, বাহু ইজুকাল টু হবে, এই যে দেখো স্কোয়ারটা এদিকে গেলে কি হবে, রুট হয়ে যাবে, 400-র রুট হবে। ঠিক আছে, 400-র কি হবে, রুট হবে। তাহলে 400-র রুট কত বলো, বাহু
ইজুকাল টু তাহলে কত হবে, 400 রুট হবে 20 হবে, তাই না? 20 হবে, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20। দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি, বেশি বোঝাচ্ছি না, কারণ এটা আমি পার্ট ওয়ানে করিয়েছি, সেই জন্য আমি আর ডিটেলসে বোঝাচ্ছি না। এটাও করিয়েইছিলাম, সব অঙ্কটা পুরো ঠিকই আছে, জাস্ট লাস্টের উত্তরটা আমার লেখা হয়নি, লাস্টে উত্তরটা আমার লেখা হয়নি, সেইটা লিখবো বলেই আরেকবার আমি প্রথম থেকে করিয়ে দিচ্ছি অঙ্কটা। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 20। এইবারে প্রত্যেকটা বলে দিয়েছে কি, এবারে জমিটার চারিদিকে কি দেওয়া হবে, বেড়া দেওয়া হবে, এরকম ভাবে দেখো তারের বেড়া দেওয়া হবে। তাহলে বেড়া দেওয়া হবে মানে কি বের করতে হবে, আমার জমিটার পরিসীমা বের করতে হবে। তাহলে চলো পরিসীমা বের করব। পরিসীমা বের করব, তাহলে এই জায়গাটা আমি এবার মুছে দিচ্ছি, তাহলে আমি লিখবো কি, জমিটার পরিসীমা। তাহলে লিখবো কি, জমিটির পরিসীমা, জমিটির পরিসীমা। ঠিক আছে, পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 ইন্টু বাহু, তাই না? 4 ইন্টু বাহু। তাহলে কত হবে বলো, 4 ইন্টু বাহুর জায়গায় কত বসাবো, বাহুগুলো সব 20, দেন তাই না, 20, তাহলে হচ্ছে কত, 80 মিটার। এইখানে এই অবধি করে আমি অঙ্কটা ছেড়ে দিয়েছিলাম, আমার খেয়াল করা হয়নি যে এর পরেও জানতে চেয়েছে যে বেড়া দিতে কত টাকা খরচা হবে। আমি শুধু বের করেছিলাম কি কত মিটার লম্বা বেড়া দিতে হবে। তাহলে আমাকে বেড়া দিতে হবে কত, আমাকে বেড়া দিতে হবে এই তো, এই যে দেখো আমাকে 80 মিটার লম্বা বেড়া দিতে হবে। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে 80 মিটার লম্বা বেড়া দিতে কত টাকা খরচা হবে। এই কত টাকা খরচা হবে এটাই আমার বের করা হয়নি, এই কাজটা আমার সম্পূর্ণ করা হয়নি, অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তো সেটাই সম্পূর্ণ করবার জন্য জন্য এই অঙ্কটা আরেকবার আমি করলাম। পার্ট ওয়ানের ভিডিওতে এতটা অবধি আমি কিন্তু করিয়েছিলাম, পার্ট ওয়ানের ভিডিওতে এতটা অঙ্ক আমি করিয়েছিলাম, শুধু আমাকে যেটা বের করতে হবে যে কত টাকা খরচা হবে। তাহলে দেখো বলেই দিয়েছে 1 মিটার বেড়া দিতে খরচা হয় 8 টাকা 50 পয়সা। তাহলে দেখো 1 মিটার বেড়া দিতে মানে ভাবো এই তো তোমার জমিটা, 1 মিটার বেড়া দিতে মানে ভাবো 1 মিটার বেড়া দিতে মানে ভেবে নাও এইভাবে এইটুকুনি বেড়া দিতে, এইটুকুনি বেড়া দিতে খরচা হচ্ছে কত, 8 টাকা 50 পয়সা। তাহলে পুরোটা বেড়া দিতে, পুরোটা এরম বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচা হবে। ঠিক আছে, এইটুকুনি বেড়া দিতে, এইটুকুনি বেড়া দিতেই খরচা হয় 8.5 টাকা। তাহলে পুরো বেড়াটা দিতে, 80 মিটার বেড়া দিতে কত টাকা খরচা হবে, এটাই জানতে চেয়েছে। তাহলে আমরা লিখবো যে 1 মিটার বেড়া দিতে, 1 মিটার বেড়া দিতে খরচ হয়, বেড়া দিতে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত, খরচ হয়, খরচ 8 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ 8 টাকা 50 পয়সা, তাহলে আমাকে বেড়া দিতে হবে টোটাল 80 মিটার, তাই তো 80 মিটার বেড়া দিতে খরচ কত হয়, তাহলে গুণ করলেই হয়ে যাবে। 8 টাকা 50 পয়সার সাথে আমি গুণ করব কত, 80 টাকা, এই 80 মিটার, তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা এখানে গুণ করি, 8 টাকা 50 তার সাথে গুণ করব 80। তাহলে শূন্য দিয়ে তিনটাকে গুণ করলাম, শূন্য, 8 শূন্য 0, 8 5 40, শূন্য হাতে রয়েছে কত, 4, 8 8 64, আর 4 68। তাহলে এই যেই হয়ে গেল, তাহলে দেখো দশমিকের পর যেহেতু দুটো ঘর, তাহলে আমি 2 ঘর পর দশমিক দেবো, তাহলে হচ্ছে কত আমার কাছে, 680 টাকা। এই হলো অ্যান্সার। এবারে অঙ্কটা সম্পূর্ণ হলো। আমি পার্ট ওয়ানের ভিডিওতে এইটুকুনি করতে ভুলে গিয়েছিলাম, খেয়াল করিনি, এইটুকুনি আমার খেয়াল করা হয়নি, এইটুকুনি আমার খেয়াল করা হয়নি, সেটা করে দিলাম। ঠিক আছে, এবারে আমরা পার্ট টু এর যে ভিডিও, পার্ট টু এর যে অঙ্ক, চলো সেইগুলো আমরা স্টার্ট করি, মানে 6 দাগের অঙ্ক থেকে। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব 6 দাগের অঙ্কটা থেকে। দেখো 6 দাগের অঙ্কে বলেছে আমাদের গ্রামে একটা বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে চলো এইটুকুনি আমি আগে এঁকে ফেলি, যে বলেছে আমাদের গ্রামে একটা বর্গাকার জমি আছে। তাহলে দেখো আমি না একটা বর্গাকার জমি আঁকবো, বর্গাকার জমি মানে কি, যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় কি, বর্গাকার জমি, যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান। এই হলো একটা বর্গাকার জমি। এবারে দেখো বলে দিয়েছে বর্গাকার জমির দৈর্ঘ্য 300 মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, 300 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 300 মিটার, এইটাও তোমার কত, 300। তারপরে তোমার এই বাহুটাও কত, 300 মিটার, ভালো কথা। তারপরে এবারে কি বলছে দেখো, এবারে বলেছে বর্গাকার জমির চার ধারে একই উচ্চতার
3 ডেসিমিটার চওড়া একটা দেওয়াল দিয়ে ঘিরবো, ঠিক আছে। এবারে দেখো বলে দিয়েছে হিসাব করে দেখি, আহ, হিসাব করে কি দেখি বলে দিয়েছে, প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ হবে। এবারে দেখো এখানে একটা দেওয়াল দেওয়া হবে, ঠিক আছে, কি দেওয়া হবে, একটা দেওয়াল। আচ্ছা, আমার যা জমি, সেই জমির বাইরে কি আমি দেওয়াল দিতে পারবো, বলো। যে কোনো মানুষ একটা ভাবো জমি কিনেছে বাড়ি করবার জন্য, সে কি তার জমির বাইরে গিয়ে অন্যের জায়গাতে গিয়ে কখনো দেওয়াল দিতে পারে? তার যা জমি তার ভেতরেই দেওয়াল দিতে হবে। তাহলে কি করলো, একটা দেওয়াল তৈরি করা হলো, এরকম একটা দেওয়াল, ঠিক আছে। তার ফলে দেখো জমিটা কতটা ছোট হয়ে গেল। আগে দেখো জমিটা কত বড় ছিল, তাই না? আগে দেখো জমিটা কত বড় ছিল, দেখো আগে জমিটা ছিল এত বড়, এই এত বড়, দেখো এই যে এইখান থেকে এই যে দেখো কত বড় জমিটা ছিল। এখন যেই দেওয়াল দেওয়া হলো, এই যে এই অংশটায় কি পড়েছে, দেওয়াল পড়েছে, এই যে এইটা হলো দেওয়াল, এরকম একটা দেওয়াল দেওয়া হয়েছে। তাহলে জমির কতটা অংশ দেখো দেওয়ালের জন্য চলে গেল, নষ্ট হলো। এই সবুজ অংশটায় কি রয়েছে, দেওয়াল। তার ফলে দেখো জমিটা কত ছোট হয়ে এলো, তাই না, কতটা দেখো ছোট হয়ে এলো, কত দেখো জমিটা এবারে ছোট হয়ে গেল, কত বড় জমি ছিল সেটা কতটা ছোট হয়ে এলো। এবারে আমরা অঙ্কটা স্টার্ট করব। দেখো দেওয়াল দেওয়ার আগে, দেওয়াল দেওয়ার আগে জমিটার ক্ষেত্রফল কত ছিল আগে আমরা দেখি। দেওয়াল দেওয়ার আগে যখন জমিটা এইরকম ছিল আর কি, যখন দেওয়াল টেওয়াল দেওয়া হয়নি, তখন জমিটার ক্ষেত্রফল কত আগে আমরা দেখি। তাহলে দেখো আমি এখানে লিখবো বর্গাকার জমির, আগে আমরা লিখি, হ্যাঁ, বর্গাকার, বর্গাকার জমির ক্ষেত্রফল। এই হলো বর্গাকার জমি, তার ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো, বর্গাকার জমির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, বাহুর স্কোয়ার, বাহু তার মাথাতে কি দেব আমরা, স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার কত হবে, বাহু কত 300 করে, তাই না, তাহলে হবে কত 300 তার মাথাতে স্কোয়ার। এবারে 300 স্কোয়ার কত হবে লেখার দরকার নেই, জাস্ট আমি এখানে লিখে রাখছি পাশে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এই হলো কি বর্গাকার জমিটার ক্ষেত্রফল। এবারে কি করা হয়েছে, এবারে দেওয়াল দেওয়া হয়েছে। তাহলে আমি এবার দেওয়ালটাকে আঁকি, এই যে দেখো দেওয়ালটাকে আমি আঁকছি, এই যে এই হলো দেওয়াল। তার ফলে দেখো কতটা জমিটা ছোট হয়ে এলো, দেখো এখন জমিটা এই রকম হয়ে গেছে, দেখো এখন জমিটা এই রকম হয়ে গেছে। তাহলে এই যে দেওয়ালটা দেওয়া হলো, দেওয়ালটা কতটা চওড়া বলো তো, কতটা চওড়া, বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে 3 ডেসিমিটার। কত, 3 ডেসিমিটার, দেখো আমি এখানে লিখে রাখছি 3 ডেসিমিটার, ঠিক আছে, 3 ডেসিমিটার। তাহলে আমাকে না ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে, কেন বলো তো মিটারে যেতে হবে, কারণ এই বাহুগুলোর দৈর্ঘ্য দেখো সব মিটারে রয়েছে, দেখো বর্গক্ষেত্রের এই বাহুগুলোর দৈর্ঘ্য সব মিটারে দেওয়া রয়েছে। সেই জন্য না আমি ডেসিমিটার থেকে কিসে যাব বলো তো, মিটারে যাব। তাহলে দেখো ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে আমায় কি করতে হবে, তোমরা তো এগুলো সবাই জানো, এই যে কিমি, তারপরে কি হয় কিমির পর হেক্টা, এগুলো তো তোমরা জানো। তারপরে কি হয় ডেকা, তারপরে কি হয় মিটার, তাই না, মিটার। তারপরে কি হয় ডেসিমিটার, তারপরে কি হয় সেমি, এবং সর্বশেষে কি হয় মিলিমিটার, তাই না। এবারে বলো আমি ডেসি থেকে, এই যে দেখো এটা কি ডেসিমিটার, ডেসি থেকে আমি কিসে যেতে চাই বলো তো, ডেসি থেকে আমি মিটারে যেতে চাই, এই তো ডেসি, ডেসি থেকে আমি মিটারে যেতে চাই। তাহলে এই দিকে গেলে আমায় কি করতে হয় বলো তো, ভাগ করতে হবে, 3কে ভাগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল, 3কে ভাগ করলেই হয়ে যাবে, আমরা মিটার পেয়ে যাব। তাহলে দেখো 3 ডেসিমিটারকে আমি 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার এটাকে আমি মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে 10 দিয়ে। কেন 10 দিয়ে, কারণ দেখো এই যে দেখো ডেসি থেকে মিটারে যাচ্ছে ক ঘর যাচ্ছে, ডেসি থেকে মিটারে আসছি দেখো 1 ঘর, তাই না। সেই জন্য একের পরে কি করলাম, একটা শূন্য দিলাম, ঠিক আছে। তাহলে চলো ভাগ করলে কি হবে, 3 যেমন আছে আছে, 3-এর এখানে কোনো দশমিক নেই, মানে এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে আমি ধরে নেব দশমিক এইখানে আছে। এবারে ভাগ হচ্ছে, ভাগ হলে দশমিকটা এই দিকে আসবে, এই সাইডে আসে দশমিকটা,
তাহলে দশমিকটা এইখানে এসে বসবে, ঠিক আছে, দশমিকটা এখানে এসে বসলো। তাহলে কত হলো? 0.3 মিটার, ঠিক আছে। তাহলে রাস্তাটা কতটা চওড়া বলো তো? রাস্তা নয়, সরি, এটা দেওয়াল। দেওয়ালটা কতটা চওড়া? 0.3 মিটার। 0.3 মিটার। তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তা বলছি, বারবার রাস্তা বলে ফেলছি, এই যে দেওয়ালটা, দেওয়ালটা কতটা চওড়া? 0.3 মিটার। বোঝা গেল? চলো, এবারে আমরা কি করব? এবারে আমরা দেখো, এই বাহুটার দৈর্ঘ্য তো সবাই জানি আমরা। এই যে এই বাহুটার দৈর্ঘ্য, এই যে ভাবো, এই যে এইখান থেকে এতটা, ভাবো আমি এর একটা নাম দিচ্ছি এ বি। এ বি, ঠিক আছে। এবারে আমি এই বাহুটার দৈর্ঘ্য বের করব, এই যে এই বাহুটার দৈর্ঘ্য, এই যে এই বাহুটা, এই যে এইখান থেকে আমি এবার এই বাহুটার দৈর্ঘ্য বের করব। আচ্ছা, এই বিন্দুটার আমি একটা নাম দিই সি, আর এই বিন্দুটার নাম দিচ্ছি ডি। এই যে সিডি এর দৈর্ঘ্য আমি বের করব। তাহলে সিডি এর দৈর্ঘ্যটা কত হবে? খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো রাস্তাটা কতটা চওড়া, খুব ভালো করে দেখে বলবে আমাকে রাস্তাটা কতটা চওড়া। এই যে দেখো, এই যে এই রাস্তাটা কতটা চওড়া, এই হলো রাস্তাটা, এই হলো সবুজ রং কালার করে দিচ্ছি, এটা হলো রাস্তাটা কতটা চওড়া? 3 ডেসিমিটার। মানে কত? 3 ডেসিমিটার মানে হলো 0.3, 0.3 মিটার, তাই না? রাস্তাটা কতটা চওড়া? এই যে এইটুকুনি রাস্তা কতটা চওড়া? 0.3 মিটার, তাই না? তাহলে তোমরা আমাকে বলো এই বাহুটার মাপ কত হবে? এই যে সি থেকে ডি, সিডি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? সিডি বাহুর দৈর্ঘ্য তোমরা বলবে, তার আগে আমি একটু লিখে নিই। এই যে সিডি বাহুটাকে আমরা কি বলবো? পাঁচিল বা রাস্তা বাদ দিয়ে, মানে পাঁচিল বাদ দিয়ে যে জমিটা পড়ে রয়েছে, পাঁচিল বাদ দিয়ে মানে দেওয়াল বাদ দিয়ে, এ দেওয়ালের এরিয়াটা বাদ দিয়ে যে জমিটুকুনি আর পড়ে রয়েছে, এই দেওয়ালটা বাদ দিয়ে যে জমিটা পড়ে রয়েছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেটা আমরা চলো বের করব। তাহলে দেখো আমি লিখব যে দেওয়াল বাদে, দেখো আমি লিখব দেওয়াল বাদে, দেওয়াল বাদে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, দেওয়াল বাদে বর্গাকার জমির, বর্গাকার জমির, বর্গাকার জমির, বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দেওয়াল বাদে বর্গাকার জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বলো, এই যে সিডি বাহুর দৈর্ঘ্য কত হবে? বলো, সিডি বাহুর দৈর্ঘ্য। পুরো বাহুটা কত? এই যে দেখো, এই পুরো বাহুটা কত? এই যে এই যে এ থেকে বি পর্যন্ত যদি হয় 300, তাহলে এই বাহুটাও পুরো কত হবে? এই পুরোটা কত হবে? 300 হবে, তাই না? পুরোটাও তাহলে কত হবে? এতটা 300 হবে। তার মধ্যে আমি এইটুকুনি বাহুর মাপ জানতে চাইছি। তাহলে এখান থেকে 0.3 দেওয়াল খেয়ে নিয়েছে, আবার এই দেখো 0.3 দেওয়ালে খেয়ে নিয়েছে, তাই না? দেওয়াল খেয়ে নিয়েছে। এই যে এই জায়গাটা দেওয়ালের জন্য নষ্ট হয়েছে, এই জায়গাটা দিয়ে দেওয়াল গেছে, এরকমভাবে দেওয়াল গেছে বলে কি আমার এই জায়গাটুকুনি নষ্ট হয়েছে, এই জায়গাটুকুনি নষ্ট হয়েছে 0.3। আবার এই সাইডে 0.3 কিন্তু আমার জায়গা নষ্ট হয়েছে, কারণ এখান দিয়ে দেওয়াল গেছে বলে। তাহলে আমার জায়গাটা ছিল 300, আমার পুরো জায়গাটা ছিল 300, সেখান থেকে আমি এই এরিয়াটা আমার বাদ যাচ্ছে, এইটুকুনি আমার বাদ চলে যাচ্ছে, এইটুকুনি আমার বাদ চলে যাচ্ছে, বাদ গিয়ে এখন জায়গাটা দাঁড়িয়েছে সিডি, তাই না? তাহলে টোটাল ছিল আমার কত? 300। সেই 300 থেকে এখন কত হচ্ছে? 300 থেকে এখন বাদ যাচ্ছে কত? এই সাইডে দেখো 0.3 দেওয়ালের জন্য নষ্ট হচ্ছে, আবার এই সাইডে দেখো 0.3, মানে দুদিকে 0.3। তাহলে 0.3 নষ্ট হচ্ছে মানে কমে যাচ্ছে দুদিকে, সেই জন্য আমি 2 গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 300 মাইনাস, তাহলে দেখো 2 আর 3 গুণ করলে কত? 6। 2 আর 0 গুণ করলে কত? 0। দশমিকটা বসে গেল। তাহলে এখানে 300 থেকে 0.6 বিয়োগ করলে কত হবে? 300 থেকে 0.6 বিয়োগ করলে হবে তোমার, এখানে হবে 4.1, 299। তাহলে হচ্ছে কত? 299.4, ঠিক আছে, 299.4 মিটার, ঠিক আছে।
তাহলে এই যে ছোট বর্গক্ষেত্রটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে দেখো ছোট বর্গক্ষেত্রটা, যেটাকে আমি আবার দেখো, এই যে দেখো, এই যে এই ছোট বর্গক্ষেত্রটা মানে এই যে এই অংশটা, যে শুধু জমিটা তো ছোট হয়ে গেছে, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 299.6। এই বাহুটা 299.6, এই বাহুটা তোমার 299.6, এই বাহুটা 299.6, এই বাহুটা 299.6। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এটা 299.6 নয়, সরি 299.4, সরি এখানে 299.4 বেরিয়েছে, 299.4। তাহলে বোঝা গেল তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা 299.4, এটা 299.4, এটা 299.4, এটা 299.4। তাহলে আমি এই ছোট্ট বর্গক্ষেত্রটার, এই যে ছোট বর্গক্ষেত্রটা মানে শুধু যে জমিটা পড়ে রয়েছে পাঁচিল দেওয়ার পরে, যে জমিটা তো এখন ছোট হয়ে গেছে, এই ছোট জমিটার ক্ষেত্রফল বের করব। চলো, তাহলে আমি এবারে এখানে লিখবো কি, যে পাঁচিল বাদে, পাঁচিল বাদে, পাঁচিল বা দেওয়াল যা ইচ্ছা লিখতে পারো, পাঁচিল বাদে, বাদে জমির, পাঁচিল বাদে জমির কি লিখবো? ক্ষেত্রফল। তাহলে বলো ক্ষেত্রফল কি হবে? পাঁচিল বাদে বা দেওয়াল বাদে জমির ক্ষেত্রফলটা কি হবে? বলো কি হবে তাহলে? বর্গাকার জমি, ক্ষেত্রফল বের করবার সূত্র কি? বাহুর স্কোয়ার, এই তো তোমরা জানোই বাহুর স্কোয়ার। তাহলে এখন বাহুটা তো আর 300 নেই, এখন ছোট হয়ে কত হয়ে গেছে? 299.4 হয়ে গেছে। তাহলে এই হলো বাহু, তার স্কোয়ার। পাশে আমি কি লিখবো? বর্গ মিটার। বোঝা গেল? বর্গ মিটার। তাহলে এত দূর তোমরা বুঝতে পারলে? তাহলে চলো আরেকবার আমি বলে দিই ব্যাপারটা। এখানে দেখো আমরা ছবির মধ্যে দুটো বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, দুটো। একটা হলো দেখো বড় সড়ো বেশ একটা বর্গক্ষেত্র দেখতে পেয়েছো তো, যখন জমিটা প্রথম কেনা হয়েছিল তখন যে বর্গক্ষেত্রটা ছিল, এই যে দেখো এই একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হলো 300 স্কোয়ার। আর দেওয়াল তুলে দেওয়ার পর, দেওয়াল তৈরি হয়ে যাওয়ার পরে, এই দেওয়াল তুলে দেওয়ার পরে বর্গক্ষেত্রটা মানে জমিটা দেখো অনেকটা ছোট হয়ে গেছে, দেখো জমিটা কতটা ছোট হয়ে গেছে। তাহলে এই যে ছোট জমিটা, জমিটা যে ছোট হয়ে গেছে, তাহলে এই ছোট হয়ে যাওয়া জমিটার ক্ষেত্রফল কত? 299.4 স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কি করে বের করব? খুব ভালো করে দেখো, বুঝবে। দেখো এই পুরো চতুর্ভুজটাকে না তোমরা একটা জন্মদিন বাড়ির কেক ভাবো। জন্মদিন বাড়িতে যে বার্থডে সেলিব্রেশন হয়, বার্থডে সেলিব্রেশনের যে কেক, সেই কেক ভাবো। এবারে তোমরা ভাবো এই যে কেক, কেক রয়েছে, এবার আমি হাতে একটা ছুরি নিলাম, একটা ছুরি নিলাম, নিয়ে আমি কাটছি, কেকটা কাটছি কাটছি কাটছি, এই যে কাটছি কাটছি কাটছি, পুরো কেটে দিলাম। তাহলে কেটে দেওয়ার ফলে এবারে এই এই এইখানে তাহলে কি পড়ে রয়েছে? কাটলাম, কেটে যত যেখান থেকে কাটলাম পুরো অংশটাকে আমি এবার হাত দিয়ে তুলে আনলাম। তুলে আনার ফলে দেখো এখানে কি পড়ে রয়েছে? শুধু রাস্তাটা পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? শুধু রাস্তাটা, শুধু রাস্তাটা পড়ে রয়েছে। তাহলে রাস্তাটা শুধু পড়ে রয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করবার সূত্র কি? পুরো কেক থেকে এই কেকটাকে বাদ, মানে তুলে আনা, মানে পুরো জমির ক্ষেত্রফল থেকে, পুরো জমির ক্ষেত্রফল থেকে শুধু এইটুকুনি জমির ক্ষেত্রফলকে বাদ দিলে, পুরো জমির ক্ষেত্রফল থেকে এই জমির ক্ষেত্রফলকে বাদ দিলে পড়ে থাকবে রাস্তা। ঠিক আছে? তাহলে রাস্তার ক্ষেত্রফল বোঝা গেল তো কি করে বের করতে হবে? তাহলে চলো আমরা লিখবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো পুরো জমির ক্ষেত্রফলটা মনে রাখবে 300 স্কোয়ার ছিল, হ্যাঁ। এবার আমি এটা মুছে দিচ্ছি। পুরো জমির ক্ষেত্রফল থেকে বাদ দেবো ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে আগে লিখবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা কি করে বের করব রাস্তার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল বের করবার সূত্র হলো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমায় বাদ দিতে হবে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 300 স্কোয়ার, তাই না? 300 তার স্কোয়ার, এই যে 300 তার স্কোয়ার। সেখান থেকে আমি বিয়োগ করব এই যে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এখানেই আমরা বের করেছি 299, 299.4 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হলো বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবারে চলো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। এইটা হলো এ, এইটা হলো বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি বলো? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা হলো এ,
এই হলো এ প্লাস, এটা তো তোমরা জানোই সূত্রটা, তবু আমি এখানে লিখে রাখি, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমার এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে বলো কি লিখবো আমরা, তাহলে এ প্লাস বি, তাহলে এই লিখলাম এ প্লাস বি মানে এইটা লিখবো এ প্লাস বি, আর তারপরে কি এ মাইনাস বি, এ মাইনাস বি, তাই না? তাহলে বলো এ প্লাস বি করলে কত হবে, এটাকে আর এটাকে যোগ করলে কত হবে 599.4, আর এটাকে এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে বিয়োগ করলে কত হবে, এই যে 300 থেকে এইটাকে বিয়োগ করলে কত হবে দেখি আমরা, 300 থেকে আমি বিয়োগ করব, হ্যাঁ, 300 থেকে কাকে বিয়োগ করব, এই যে 299.4কে বিয়োগ করলে কত হবে, এখানে 6, এখানে 1 0, 0.6, তাই না? 0. কি হবে 6 হবে। চলো এবারে আমরা গুণ করব, তাহলে আমি এবারে এইগুলোকে মুছে দিচ্ছি, এইগুলোকে দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে চলো আমি এবারে গুণ করি, এই যে 599.4 আর এইটাকে 599.4, তাই তো, তার সাথে গুণ করবো কত 0.6, গুণ করলে হবে 4 6 24, 4 হাতে রয়েছে 2, 4 6 9 54, আর 2 কত 54, 2 56, 6 হাতে কত রয়েছে 5, আবার দেখো 6 9 54, আর 5 কত 59, 9 হাতে কত রয়েছে 5, তারপরে দেখো 5 6 30, আর 5 35, তাই না? এবারে দেখো আবার এই যে শূন্য দিয়ে এই চারজনকে গুণ করলে কি হবে, 4টে শূন্য বসে যাবে, তাহলে এখানে হচ্ছে কত, এই তো এইটা হলো। এবার দেখো দশমিকের পরে এই একটা ঘর, দশমিকের পরে এই একটা ঘর, মানে টোটাল 2 ঘর পর দশমিক, তাহলে কত হচ্ছে 559.64, তাই তো, তাহলে হচ্ছে কত 559, এই সরি 359.64, পাশে আমি কি লিখবো বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমি কত পেয়ে গেলাম, রাস্তার ক্ষেত্রফল মানে বুঝতে পেরেছো তো, রাস্তাটা, এই রাস্তা এরিয়াটার ক্ষেত্রফল আমি কত পেয়ে গেলাম, পেয়ে গেলাম কিন্তু এই যে এইটা। এই প্রায় অঙ্ক আমাদের শেষ। এইবারে লাস্ট একটা জিনিস জানতে চেয়েছে, রাস্তাটা এবারে একটু বাঁধাবে, রাস্তাটা একটু বাঁধাবে, তাহলে দেখো বলে দিয়েছে রাস্তাটা বাঁধাতে গেলে আবার টাকা খরচা হবে। 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা খরচা হয়, 100 বর্গমিটার বাঁধাতেই কত খরচা হয়ে যায় 5,000 টাকা, তাই তো। তাহলে বলেছে ও রাস্তা নয়, এটা দেওয়াল, যদিও দেওয়াল, তাহলে 100 বর্গমিটার দেওয়াল, 100 বর্গমিটারের দেওয়াল, সেই দেওয়ালটা 100 বর্গমিটার তৈরি করতে যদি 5,000 খরচা হয়, তাহলে এই যে এই এত বর্গমিটারের দেওয়াল তৈরি করতে কত খরচা হবে। দেখো আমি বারবার ওটাকে রাস্তা বলে ফেলছি, রাস্তা দেওয়াল ওই একই ব্যাপার সব, ঠিক আছে। তাহলে আমরা এখানে এবারে লিখবো যে, আমি এবারে এই জায়গাটা মুছে দিলাম পুরো ছবি আঁকাটা, তাহলে দেওয়াল বা রাস্তা যাই বলি না কেন, সেটা 100 বর্গমিটারে খরচা হচ্ছে কত টাকা, খরচা হচ্ছে কিন্তু 5,000 টাকা, তাই তো। তাহলে আমরা এরকমভাবে লিখবো 100 বর্গমিটার, 100 বর্গমিটার দেওয়াল তৈরি করতে, দেওয়াল 100 বর্গমিটার দেওয়াল তৈরিতে, তৈরিতে 5,000 টাকা খরচ হয়, 5,000 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গমিটার দেওয়াল তৈরিতে কত খরচা হবে, তাহলে এই 5,000টাকে আমরা এই যে এরকম ঐকিক নিয়মের মতো করে লিখবো, 5,000 বাই কত 100, এই এত টাকা খরচ হয়। তাহলে এবারে রাস্তাটা যে বাঁধানো হবে, রাস্তাটার মাপ কত 359.64 বর্গমিটার দেওয়াল তৈরিতে কত টাকা খরচা হবে, তাহলে 5,000 বাই 100, তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা কত লিখবো, লিখবো 359.64, ঠিক আছে। তাহলে এই তো হয়ে গেল, এবারে আমরা জাস্ট কাটাকুটি করবো, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে চলো কাটাকুটি করি। দেখো দশমিক যদি আমি তুলে দিই, তাহলে নিচে লিখবো 1, দশমিকের পরে দেখো কটা সংখ্যা, দুটো, তাই না, 6 আর 4, এই যে দেখো দুটো সংখ্যা, সেই জন্য আমি দুটো শূন্য বসাবো, ঠিক আছে। কাটাকুটি করি, নিচে দুটো শূন্য কাটবো, ওপরে দুটো শূন্য কাটলাম, নিচে দুটো, নিচে একটা শূন্য কাটছি, নিচে কাটছি
এই দেখো এই একটা শূন্য আর এই একটা শূন্য। তারপরে দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে 2। তাহলে এবারে আমি লাস্ট 2 দিয়ে ভাগ করব এই পুরোটাকে। এখানে দেখো রয়েছে কত, ওপরে দেখো রয়েছে তোমার 3, 5, 9, দশমিক উঠে গেছে, তারপরে কি রয়েছে তোমার 6 আর 4, নিচে কত রয়েছে 2। চলো ভাগ করে দিই। এটাকে আমি দেখো যদি ভাগ করি তাহলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 2 একে 2, 1 15, 2 সাথে 14, বিয়োগ করলে 1, ওপর থেকে 9, 2 9 18, বিয়োগ করলে 1, ওপর থেকে 16 হলো, 2 8 কত 16, আর উপর থেকে নামবে কত 4, সেই 4 নামলে হবে কত 2 দুগুণে 4, তাই না? তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু 17,982 টাকা। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল, তাই না? এই আমাদের হয়ে গেল। তাহলে অ্যান্সার, যে ওই রাস্তাটা বাঁধাতে কত টাকা খরচা হবে, 17,982 টাকা খরচ হবে। তো দেখো এবারে আমরা কিন্তু করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানের ভেতরের চারিদিকে বলে দিয়েছে ভেতরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। তো দেখো আমি প্রথমে আগে এঁকে ফেলি ব্যাপারটা, তাহলে সুবিধা হবে। দেখো 7 দাগে বলে দিয়েছে রেহানাদের একটা আয়তকার বাগান রয়েছে। তাহলে দেখো আমি একটা আয়তকার বাগান আঁকছি। দেখো এই হলো একটা আয়তকার বাগান। সেই বাগানের দেখবে দৈর্ঘ্য বলে দিয়েছে 14, দৈর্ঘ্য হলো 14 আর প্রস্থ হলো 12, তাই তো 12। এবারে দেখো এই যে বাগানটা, এই বাগানটায় পাঁচিল রাস্তা ওসব পরে হবে, আগে আমরা বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো আয়তকার বাগানের, দেখো আমি আগে লিখে রাখি আয়তকার, আয়তকার বাগানের কি বলছে, আয়তকার বাগানের আমি আগে ক্ষেত্রফলটা বের করি, তারপরে সবকিছু হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র কি, বাগানটা কিন্তু আয়তকার, ঠিক আছে? তাহলে আয়তকার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে চলো আমরা দৈর্ঘ্য প্রস্থকে গুণ করব। তাহলে দৈর্ঘ্য কত, এই যে দেখো দৈর্ঘ্য 14, প্রস্থ কত, প্রস্থ হলো 12, তাহলে দেখি গুণ করলে কত হয়। তাহলে গুণ করলে হবে 28, আর এখানে হচ্ছে এই যে এখানে কত হচ্ছে 168। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে আমরা ক্ষেত্রফলটা কত পেলাম, পেলাম কিন্তু 168 বর্গ মিটার। খুব ভালো কথা, আমরা এই জমিটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এইবারে এই জমির ভেতরে একটা রাস্তা তৈরি করা হবে, ঠিক আছে? একটা রাস্তা তৈরি করা হবে। তাহলে চলো আমি একটা রাস্তা তৈরি করি। এই যে দেখো, এই যে এখান থেকে এরকম একটা রাস্তা তৈরি হয়েছে, ঠিক আছে? এরকম একটা রাস্তা তৈরি হয়েছে। রাস্তাটা বুঝতে পারছো তো, কোনটা রাস্তার এরিয়াটা দেখো আমি চিহ্নিত করছি, রেড কালার দিয়ে চিহ্নিত করছি। এই হলো দেখো রাস্তা। এই যে দেখো রাস্তা হওয়ার ফলে দেখো জমিটা কত ছোট হয়ে গেল, তাই না? এই যে এই হলো রাস্তাটা, রাস্তাটা কতটা চওড়া, তাই না? দেখো রাস্তাটা কতটা চওড়া, তার ফলে জমিটা দেখো এখন কত ছোট হয়ে গেল। আগে দেখো জমি ছিল কত বড়, আগে জমিটা ছিল এই যে দেখো, এই যে দেখো এইটা হলো আগে ছিল জমিটা, আর এখন জমি হয়ে গেল এই যে সবুজ কালারেরটা, সবুজ কালারটা এটা হলো এখন বর্তমানে এই যে জমিটা, জমিটা দেখো কতটা ছোট হয়ে গেল, তাই না? দেখো জমিটা কতটা ছোট হয়ে গেল। অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে এই রাস্তাটা কতটা চওড়া, এই রাস্তাটা চওড়া কত, সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমি তো জানি না রাস্তাটা কতটা চওড়া, মানে এই যে এই এরিয়াটা কতটা, এই যে এখান থেকে এই যে এইটা, এই যে রাস্তা কতটা জায়গাকে খেয়ে নিল, আমার কতটা জায়গা রাস্তার জন্য চলে গেল। দেখো এই যে ছিল আমার কতটা জায়গা, দেখো আগে আমার ছিল কতটা লম্বা ছিল, দেখো দৈর্ঘ্যটা, আগে আমার দৈর্ঘ্যটা ছিল দেখো কতটা লম্বা, আর এখন আমার দৈর্ঘ্যটা হয়ে গেছে দেখো শুধু সবুজ অংশটা, তাই না? দেখো এখন আমার দৈর্ঘ্য হয়েছে শুধু এই সবুজ অংশটা, এই যে এই সবুজ অংশটা শুধু এখন দৈর্ঘ্য রয়েছে, বাকি এই অংশগুলো আমার রাস্তার জন্য নষ্ট হয়ে গেছে। এই যে এই অংশগুলো আমার রাস্তার জন্য নষ্ট হয়ে গেছে, রাস্তার পিছনে চলে গেছে, রাস্তার পিছনে চলে গেছে। তাহলে এই যে চওড়া অংশটা, এই লাল অংশটার মাপ কত, জানি না কত, ওটাই তো জানতে চেয়েছে রাস্তাটা কতটা চওড়া।
আগের অঙ্কটাই যেমন বলে দিয়েছিল 3 ডেসিমিটার, এখানে আর বলে দেয়নি। তো এখানে আমাদের বের করতে হবে যে কত মিটার চওড়া। আমি যেহেতু জানি না, আমি ধরে নেব এক্স মিটার চওড়া, এইদিকে এক্স আর এইদিকে এক্স মিটার চওড়া। ঠিক আছে, আমি তো জানি না, আন্দাজে ধরে নিলাম। তাহলে আমাকে লিখতে হবে এখানে যে মনে করি রাস্তাটা এক্স মিটার চওড়া। তাহলে চলো আমি লিখবো মনে করি রাস্তাটি মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া, এক্স মিটার চওড়া। ঠিক আছে, মনে করি রাস্তাটি কি এক্স মিটার চওড়া। আচ্ছা, এবারে চলে আসি বইয়ের মধ্যে এই জায়গাটাতে তোমরা দাগ দাও। দেখো বলে দিয়েছে রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচা হলে পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত। দেখো বলে দিয়েছে একটুকুনি রাস্তা তৈরি করতে, একটুকুনি মানে ভাবো 1 বর্গমিটার, 1 বর্গমিটার মানে আমি ধরে নিচ্ছি ভাবো এইটুকুনি রাস্তা, এইটুকুনি এরিয়া, এই যে ভাবো এইটুকুনি ভাবো এরিয়া তৈরি করতে, এইটা হলে ভাবো আমি ধরে নিচ্ছি এই যে এইটুকুনি এরিয়াকে আমি ধরে নিচ্ছি 1 বর্গমিটার। এই 1 বর্গমিটার রাস্তা তৈরি করতে, 1 বর্গমিটার রাস্তা তৈরি করতে কত খরচা হয় জানো? 1 বর্গমিটার রাস্তা মানে ভাবো এইটুকুনি রাস্তা তৈরি করতে 20 টাকা খরচা হচ্ছে, 20 টাকা। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে যে পুরো রাস্তাটা তৈরি করতে, তাহলে এই যে পুরো রাস্তাটা তৈরি করতে তাহলে কত খরচা হচ্ছে, চলো সেটা আমরা বের করি। হ্যাঁ, তাহলে দেখো 20 টাকা খরচা হয় কতটা তৈরি করতে? 1 বর্গমিটার। তাহলে দেখো আমি এখান থেকে লিখছি যে 20 টাকা, আমি একটু নিচ থেকেই করছি, হ্যাঁ, 20 টাকা খরচ হয়, খরচ হয় 1 বর্গমিটারে, 1 বর্গমিটারে মানে 1 বর্গমিটার তৈরি করতে। ঠিক আছে, 1 বর্গমিটারে। ঠিক আছে, 20 টাকা খরচা হয় 1 বর্গমিটারে। তাহলে ঐকিক নিয়মে করি 1 টাকা খরচ হয় কততে? 1/20, এই এত বর্গমিটারে। তাহলে এবারে বলছে পুরো রাস্তাটা তৈরি করতে, পুরো রাস্তা মানে বুঝতে পেরেছো তো, একদম এই যে পুরো রাস্তা, এই যে দেখো এই পুরো রাস্তাটা তৈরি করতে কত খরচা হয় বলেই দিয়েছে, দেখবে 1380, পুরোটা তৈরি করতে। বোঝা গেল কি বললাম? পুরো রাস্তাটা তৈরি করতে, পুরো, দেখবে আমি কথাটা লিখে রাখছি, পুরো তৈরি করতে কত টাকা খরচা হয়? পুরো তৈরি করতে 1380 টাকা। তার মানে 1380 টাকা মানেই পুরো রাস্তা তৈরি করতে খরচ হয়। ঠিক আছে, তাহলে 1380 টাকা খরচা হয় পুরো রাস্তা তৈরি করতে, তাহলে 1380 টাকা খরচ হয় 1/20 ইন্টু কি লিখবো? 1380। ঠিক আছে, বোঝা গেল? এবারে কাটাকুটিটা না আমি উপরে করছি মুছে দিয়ে, ওপরে আমি মুছে দিয়ে করছি, কারণ জায়গা নেই তো। তাহলে দেখো আমি এখানে করছি, তাহলে এই দেখো শূন্য শূন্য কাটলো, 2 1 কে 2, 2 দিয়ে 138কে ভাগ করলে কত হবে? 138কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 6 12, 1 18, 2 9 18, তাহলে কত হলো? 69। তাহলে আমি কেটে না এইখানে দেখো লিখছি 69, বা আমি এইখানে লিখছি 69 বর্গমিটার। তাহলে দেখবে আমি প্রথমেই কি বলেছিলাম, আমি বলেছিলাম যে 1380 টাকা খরচা হয় পুরো রাস্তা খরচ করতে, 1380 টাকা খরচা হয় পুরো, পুরো মানে এই যে দেখো 69 বর্গমিটার, পুরো মানে কি 69 বর্গমিটার, বোঝা গেল? পুরো মানে 69 বর্গমিটার। তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা তৈরি করতে খরচা হচ্ছে 1380 টাকা, মানে 1380 টাকা খরচা হচ্ছে পুরো রাস্তা খরচা করতে, পুরো রাস্তাটা তৈরি করতে। তাহলে পুরো রাস্তা মানে কত? 69 বর্গমিটার মানে পুরো রাস্তা। তাহলে পুরো রাস্তার মাপ কত? পুরো রাস্তার মাপ হলো 69 বর্গমিটার। বোঝা গেল? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কত পেয়ে গেলাম? 69 বর্গমিটার। ঠিক আছে, বোঝা গেল এতটা? তাহলে রাস্তার মাপ আমরা পেলাম কি? 69 বর্গমিটার। তাহলে এবারে আমরা কি করব, আমরা বড় যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ তো, বড় চতুর্ভুজটা, এই যে বড় যে আয়তক্ষেত্রটা, তার কিন্তু ক্ষেত্রফল আমরা জানি কত, এই যে 14 আর 12 গুণ করে আমরা পেয়েছি। এবারে আমাদের কাজ হলো ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা। ছোট আয়তক্ষেত্র মানে এই যে সবুজ, এই যে সবুজ এরিয়াটার ক্ষেত্রফল বের করা, সবুজ এরিয়াটার ক্ষেত্রফল আমরা বের করব, সবুজ আয়তক্ষেত্রটার। তাহলে সবুজ আয়তক্ষেত্রটার
দৈর্ঘ্যটা দেখো ছোট হয়ে গেছে না, আগে দেখো কত বড় দৈর্ঘ্য ছিল 14, তাই না? আগে দেখো কত বড় দৈর্ঘ্য ছিল 14, 14 মিটার দৈর্ঘ্য ছিল। আর এখন দেখো রাস্তা তৈরি হওয়ার ফলে দৈর্ঘ্যটা কমে গেছে। দেখো দৈর্ঘ্য কমে গেছে। দেখো এইদিকে এক্স কমে গেছে, এইদিকে এক্স কমে গেছে, এইদিকে এক্স কমে গেছে। তাহলে দুটো সাইডে এক্স করে কমে গেছে, এই সাইডে এক্স কমে গেছে, এইদিকে এক্স কমে গেছে, তাই না? তাহলে 14 থেকে কমে যাচ্ছে, এই সাইডে এক্স, এই সাইডে এক্স। তাহলে চলো আমরা এবারে লিখবো, আমি দেখো এটাকে মুছে দিচ্ছি, তোমরা শুধু মনে রাখবে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 168। জাস্ট এটা একটু মনে রাখবে তোমরা, হ্যাঁ? তাহলে এবারে দেখো, তাহলে আমি দেখো লিখবো রাস্তা বাদে, রাস্তা বাদে, রাস্তা বাদে জমিটির রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য, রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য কত? জমিটার দৈর্ঘ্য কত হবে? ছিল 14, এখন কি হলো? কমে গেল। দেখো ছোট্ট হয়ে গেল না, কতটা ছোট হয়ে গেল। এই সাইডে এক্স কমে গেল, এই সাইডে এক্স কমে গেল। তাহলে কমে গেল, বিয়োগ চিহ্ন, এক্স কমে গেল দুটো সাইডে, এই সাইডে আর এই সাইডে, তাই না? তাহলে 2x দুটো সাইডে কমে গেল। তাহলে আমি একেবারে লিখছি এখানে কি 2x বলে। ঠিক আছে? আচ্ছা চলো এবারে একইভাবে রাস্তা বাদে জমিটির এবারে প্রস্থ, প্রস্থ দেখবো কত হয়। দেখো প্রস্থ কত হবে। আগে দেখো প্রস্থ কত বড় ছিল, দেখো আগে প্রস্থ ছিল, প্রস্থ দেখো ছিল কত 12, তাই না? আগে দেখো প্রস্থ ছিল কত 12। এখন দেখো প্রস্থ হয়ে গেছে কতটা কমে গেছে, দেখো এখন দেখো সবুজ কালি দিয়ে আমি চিহ্নিত করি প্রস্থটাকে। এই যে দেখো প্রস্থ, এই যে দেখো এখন দেখো প্রস্থটা কত ছোট হয়ে গেছে, দেখো এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা হয়ে গেছে। আগে ছিল 12, এখন দেখো কত কমে গেল। তাহলে কমে গেল কেন? এই যে এই জায়গাটায় যেহেতু রাস্তা আছে, এখানে যেহেতু তোমার রাস্তা আছে, দেখো আমি লাল কালি দিয়ে চিহ্নিত করছি, রাস্তার জন্য কতটা কমে গেল, নষ্ট হলো, তাই না? রাস্তার জন্য কতটা নষ্ট হলো দেখো। আগে ছিল 12, এখান থেকেই এতটা লম্বা, এখন শুধু এইটুকুনি হয়ে গেছে। কেন? এই জায়গাগুলো আমার নষ্ট হয়েছে রাস্তা গেছে বলে, এখান দিয়ে রাস্তা গেছে বলে, তাই না? এবার রাস্তাটা কতটা করে চওড়া কথা হয়ে গেছে, প্রথমেই বলেছিলাম রাস্তাটা কতটা চওড়া, এই যে এই রাস্তাটা কতটা চওড়া বলো, এক্স। এই রাস্তাটা কতটা চওড়া বলো, এই রাস্তাটা কতটা চওড়া, এক্স। তাহলে ছিল 12, তাই তো? ছিল কতটা, এই যে এখান থেকে এতটা ছিল 12। এখন কি হয়েছে? এখন 12 থেকে এই যে এই অংশটা বাদ যাবে, আর কি এই অংশটা বাদ যাবে, এই লাল রঙের দুটো অংশ বাদ যাবে। 12 থেকে এখন বাদ যাবে এই যে এই লাল অংশটা আর এই লাল অংশটা, তাহলেই হয়ে যাবে। তাহলে 12 থেকে বাদ যাবে, তাই তো? 12 মাইনাস, দুদিক থেকে বাদ যাচ্ছে, এই সাইডে এক্স, এই সাইডে এক্স বাদ যাচ্ছে, তার মানে কত হচ্ছে 2x। পাশে লিখবো কি মিটার। বোঝা গেল? তাহলে আমরা এই যে এই যে ছোট যে আয়তক্ষেত্রটা রয়েছে না, এই যে ছোট আয়তক্ষেত্রটা, এই ছোট আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ তো, এই যে এইটা, এই ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত পেলাম? দৈর্ঘ্য কত পেয়েছি বলো? দৈর্ঘ্য পেয়েছি, ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি 14 - 2x, মানে এই যে এটার মাপ হলো কত, 14 - 2x দৈর্ঘ্য। আর প্রস্থ কত? এই যে দেখো 12 - 2x, 12 - 2x। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা এবারে কি করব, এই যে সবুজ যে এরিয়াটা, মানে রাস্তা বাদ দিয়ে যে জমিটা পড়ে রয়েছে, সেই জমিটার ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমরা লিখব, কি লিখব? রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে এবারে লিখছি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে লিখছি রাস্তা বাদে, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে কত হবে ক্ষেত্রফল বলো? ক্ষেত্রফল বের করব আমরা, ক্ষেত্রফলে বের করবার সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত, 14 - 2x ইন্টু প্রস্থ মানে কত, এই যে দেখো 12 - 2x। তাহলে এই আমাদের হয়ে গেল এই সবুজ অংশের যে জমিটা, এই যে দেখতে পাচ্ছ তো রাস্তা বাদে যে সবুজ কালারের যে জমিটা, তার ক্ষেত্রফল আমি কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? বোঝা গেল? চলো এবারে আমি এই অংশটাকে মুছে দিচ্ছি, এই অংশটাকে মুছে দিচ্ছি।
এবারে দেখো আমি লিখবো প্রশ্নানুসারে। কি লিখবো? প্রশ্নানুসারে। দেখো আমি এবার এখানে লিখছি কি প্রশ্নানুসারে, এবং প্রশ্নানুসারে লেখার পরে দেখবে আমি এক্ষুনি এই জায়গাটা থেকে মুছে দিয়েছি। দেখো আমি এইখানে লিখছি 69। 69 কিসের দৈর্ঘ্য, কিসের মাপ? 69টা কিসের মাপ বলো তো, বলো 69 কিসের মাপ? 69টা হলো কিন্তু রাস্তার ক্ষেত্রফলের মাপ, তাই না? রাস্তার ক্ষেত্রফলের মাপ। রাস্তার ক্ষেত্রফল 69 আমি বের করেছিলাম, তাই না? ওই যে 1380 টাকায় তৈরি হয় পুরো রাস্তা, পুরো 1380 টাকায় তৈরি হয় পুরো রাস্তা, মানে পুরো রাস্তাটার মাপ হলো 69 বর্গমিটার। তাহলে এদিকে আমি লিখলাম কি রাস্তার ক্ষেত্রফল। তাহলে এই সাইডে আমি কি লিখব? রাস্তার ক্ষেত্রফল বের করবার সূত্র, তাই না? আর রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব বলো? রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব? এটাকে ভাবো সেই জন্মদিন বাড়ির কেক, বার্থডে কেক, আগের অঙ্কটায় বলেছিলাম। সেই কেক থেকে আমি এবারে ছুরি দিয়ে কাটবো, এই কেকটাকে আমি এবার ছুরি দিয়ে কাটবো। হ্যাঁ, কোন অংশটাকে কাটবো বলো তো? এই যে ছুরি নিলাম হাতে, নিয়ে এই যে দেখো কাটছি, এই যে কাটছি, এই যে। তাহলে কেটে আমি এই অংশটাকে যদি তুলে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? শুধুমাত্র রাস্তাটা পড়ে থাকবে, তাই না? শুধুমাত্র কি পড়ে থাকবে? রাস্তাটা। তাহলে বড় চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে, বড় চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে ছোট চতুর্ভুজের ক্ষেত্রফলকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কি রাস্তা। রাস্তা পেতে গেলে আমায় বড় চতুর্ভুজ থেকে ছোট চতুর্ভুজকে বিয়োগ করতে হয়। তাহলে বড় চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত? প্রথমেই বের করে নিয়েছিলাম 168। সেখান থেকে আমি বিয়োগ করব ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল এইটা 14 - 2x ইন্টু আবার 12 - 2x, 12 - 2x। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি? 168 যেমন আছে আছে মাইনাস। তাহলে চলো আমরা এখানে গুণ করি। 14 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 168। 14 দিয়ে 2x-কে গুণ করলে কত হবে? -28x। -2x দিয়ে 12কে গুণ করলে কত হবে? -24x। -2x দিয়ে -2x-কে গুণ করলে হবে +4x², তাই না? তারপরে এখানে কত? 69। তারপরে দেখো এখানে 168 যেমন আছে আছে 168। তাহলে দেখো -28x আর -24x-এ কি হবে? মাইনাসে 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 প্লাস, যোগ করলে হবে 52x। যে বড় 28 তার আগের চিহ্নটা দেব। +4x² যেমন আছে দেখে দেখে টুকে দেব। আর এখানে কত রয়েছে? 69। এবারে আমরা কি করব? ব্র্যাকেট তুলবো। আমি উপরের অংশটাকে এবারে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি এবার ছবিটাও মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে এবারে কি করব আমরা? এখানে 168 যেমন আছে আছে ব্র্যাকেট তুলবো। ব্র্যাকেট তুললে হবে -168, তারপরে ব্র্যাকেট উঠে গেলে এই মাইনাসে মাইনাসে +52x, তারপরে এই মাইনাসে আর এই প্লাসে কি হবে? -4x²। এবারে দেখো কি রয়েছে? 100, এই না, এখানে রয়েছে শুধু 69, তাই তো? তাহলে এই দুটোকে আমি কেটে দিলাম, 168 বিয়োগ 168 কেটে যাবে। তাহলে এদের দুজনকে না আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, আর এই সাইডটা 0। তাহলে এই যে দেখো -4x² এই সাইডে আসবে, +4x², +52x এই সাইডে আসলে -52x, আর 69 এদিকে যেমন আছে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এবারে আমরা কি করব? এটাকে, এই যে এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ, মিডিল টার্ম করব, তাহলেই হয়ে যাবে। চলো মিডিল টার্ম করি। তাহলে চলো আগে আমরা কি করব? গুণ করে নিই। হ্যাঁ, এই যে দেখো 4 আর 69 গুণ করলে কত হয়? 69 আর 4 গুণ করলে হবে তোমার 4 × 9 = 36, 6 হাতে রয়েছে 3, 4 × 24 আর 3 = 27, 276। এবারে কে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে 2 দিয়ে করলে হবে 2 × 1 = 2, 2 × 3 = 6, 1 = 16, 2 × 8 = 16। আবার 2 দিয়ে করলে কত হবে? এখানে হবে 2 × 6 = 12, 2 × 9 = 18। আবার দেখো আমি 3 দিয়ে করলে কত হবে? 23। তাহলে দেখো এখানে আমরা কি কি উৎপাদক পেয়েছি, কি কি উৎপাদক পেয়েছি দেখো। এখানে আমরা উৎপাদক পেয়েছি, খুব ভালো করে দেখবে।
এই যে দেখো 23 আর 2 কত হবে, 2 আর 23 গুণ করলে কত হয় 46, তার সঙ্গে 3 দুগুণে 6 যোগ করে দাও, দেখবে চলে আসবে 52। ঠিক আছে, তাহলে দেখো 4x² যেমন আছে আছে মাইনাস এক্সটা আগে দেখে দেখে টুকবো, 52কে তাহলে আমি কিভাবে লিখবো, এইভাবে 46 যোগ 6 প্লাস এখানে দেখো কত রয়েছে 69, তাহলে 4x²। তাহলে চলো এক্স দিয়ে আমরা গুণ করি, হ্যাঁ এক্স দিয়ে গুণ করবো, এক্স দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, এক্স দিয়ে এখানে গুণ করলে 46কে গুণ করলে কত হবে 46x, মাইনাস এক্স দিয়ে প্লাস 6কে গুণ করলে কত হবে মাইনাসে প্লাসে মাইনাস 6x প্লাস 69 যেমন আছে আছে। তাহলে চলো এবারে আমরা কমন নেব, তাহলে কমন কি নেওয়া যায় এখান থেকে বলো, 4 আর 46 থেকে কমন যাবে 2, x² আর এক্স থেকে কমন যাবে এক্স, তাহলে 4 থেকে 2 কমন গেলে 2, x² থেকে x কমন গেলে x, তাই তো। আবার দেখো 2x দিয়ে আমরা এই যে দেখো 2x দিয়ে এইটাকে ভাগ করব, কমন নেব, তাহলে 2 দিয়ে 46কে ভাগ করলে কত হবে 23। আবার দেখো এখানে 6 আর 69, 3 কমন নেব, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 2 আর এক্সটা বসে যাবে। তারপরে দেখো এখানে দেখো মাইনাসে আর এখানে প্লাসে মাইনাস, তাহলে 3 দিয়ে 69কে ভাগ করলে কত হবে 23। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি থাকছে, ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে 2x মাইনাস 23, আবার দেখো ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখো 2x আর -3, তাহলে 2x আর কি -3। ঠিক আছে, এতদূর আশা করি বোঝা গেল। এবারে এইখান থেকে আমরা কি করব, এক্স এর মান নির্ণয় করব, এই যে এই জায়গাটা থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। আগে দেখো আমি এইটাকে লিখছি, এই অংশটাকে 2x মাইনাস 23 ইজুকাল টু একবার 0 লিখবো, আবার এইটাকে লিখবো 2x মাইনাস 3 ইজুকাল টু 0। তারপরে তোমরা নিচে নিচে করবে, আমার এখানে যেহেতু নিচে জায়গা নেই আমি ওপরের অংশটা মুছে করছি, তোমরা এবারে নিচে নিচে করবে। দেখো এবারে খুব ভালো করে দেখবে, আমরা এবার এখান থেকে এক্স এর মান নির্ণয় করব। তাহলে আমি দাগটা কেটে রাখি, তাহলে এখানে দেখো কত হচ্ছে 2x যেমন আছে আছে, তাহলে দেখো -23 এই সাইডে সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে +23, তারপরে 2টা রয়েছে গুণ, এই সাইডে গেলে কি হবে ভাগ হবে, তাহলে 23কে 2 দিয়ে ভাগ করব, করলে কত হবে দেখি, 23কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 2, ওপর থেকে 3 নামবে, তারপরে 2 1 2 বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0 2 5 10, কত হলো x ইজুকাল টু হলো 11.5। ঠিক আছে, চলো একই জিনিস এবারে এই সাইডে করব। তো দেখো এখানে দেখবে এবারে -3টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে যাব, তাহলে কি হবে 2x যেমন আছে আছে, -3 এই দিকে গেলে +3, এবারে দেখো এই 2টা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ হবে, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3কে আমি যদি ভাগ করি 2 দিয়ে, 2 1 2 বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0 2 5 10, কত হলো তাহলে x ইজুকাল টু 1.5। এবারে দেখো এক্স এর কিন্তু আমরা দুটো মান পেয়েছি, দুটো মান, একটা হলো তোমার 11.5, একটা হলো 1.5। তাহলে এক্স এর কোন মানটা নেব, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি সর্বদা যেটা মাইনাসে থাকবে সেটাকে কখনো নেবে না, যেটা প্লাসে থাকবে সেটাকে তোমরা নেবে। কিন্তু ব্যাপারটা হলো এখানে তো দুটোই প্লাসে আছে, এটাও প্লাসে আছে এটাও প্লাসে আছে, তাহলে আমি কোনটাকে নেব। এক্ষেত্রে আমাদের কিন্তু এক্ষেত্রে একটা আমাদের মানে একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। দেখো এই যে জমিটা ছিল এরকম টাইপের ছিল, তো এই জমিটার দৈর্ঘ্য কত ছিল 14, মানে আমার জায়গার মাপটা এখান থেকে এতটা 14। আচ্ছা রাস্তাটা যদি তোমার চওড়া হয় 11.5, মানে রাস্তাটা চওড়া 11.5, মানে দেখো এইখান থেকে এই রাস্তাটা ভাবে এতটা 11.5, আবার এইখান থেকে 11.5 করা সম্ভব, এখান থেকে 11.5 করা সম্ভব, এই দিকে 11.5 চওড়া রাস্তা, আমি রাস্তার জন্য ভাবো আমার এই হলো একটা জমি, আমি একটা জমি কিনেছি বাড়ি করব বলে, আমার জমির দৈর্ঘ্য হলো
14, প্রস্থ হলো 12। আমি এবারে রাস্তার জন্য কিছুটা জায়গা ছেড়ে দেব। আমার জায়গাটাই তো 14, তাহলে আমি এই সাইডে 11.5 আর এই সাইডে 11.5 আমি ছাড়বো কি করে? তার মানে তো আমার আমার রাস্তার জন্য এই সাইডে 11.5 আর এই সাইডে 11.5, মানে আমার টোটাল কতটা জায়গা ছাড়তে হচ্ছে? আমাকে টোটাল জায়গা ছাড়তে হচ্ছে, তার মানে তোমার এখানে হচ্ছে কত, 22, 23। আমার 23 মিটার জায়গা কি আমার পক্ষে ছাড়া সম্ভব? এই সাইডে 11.5 মিটার ছাড়তে হবে, এই সাইডে 11.5 মিটার আমি ছাড়বো কি করে? আমার জায়গাটাই তো 14, তাই না? তাহলে এই 11.5টা কিন্তু চলবে না। আমি কতটা জায়গা ছাড়তে পারবো? 1.5, এইটা। এই সাইডে আমি 1.5 মিটার জায়গা ছাড়তে পারবো, 1.5 মিটার জায়গা, আর এই সাইডে আমি 1.5 মিটার জায়গা ছেড়ে দিলাম, দিয়ে এখানে ঘর করব, ভাবো ভাবো বাড়ি করব এখানে, যাই হোক। তাহলে আমি এই সাইডে কতটা জায়গা ছাড়লাম? 1.5। এই সাইডে 1.5, মানে আমি টোটাল এই সাইডে 1.5, এই সাইডে 1.5, এই সাইডে 1.5, এই সাইডে 1.5, মানে আমি টোটাল 3 মিটার জায়গা ছাড়লাম। আমার জায়গাটা ছিল 14, সেখান থেকে আমি 3 মিটার ছাড়লাম, এটা যুক্তিসঙ্গত। কিন্তু আমার জায়গাই হলো 14, আর আমার পক্ষে 23 মিটার জায়গা ছাড়া সম্ভব? আমার জায়গাই তো 14, আমি কি করে 23 মিটার ছাড়বো, তাই না? বোঝা গেল? তাহলে এই উত্তরটাই হবে সঠিক উত্তর। তাহলে বলেছে না যে কত মিটার চওড়া রাস্তা, তাহলে রাস্তাটা কত মিটার চওড়া, তাহলে আমরা লিখবো যে অতএব রাস্তাটা 1.5 মিটার চওড়া। আমরা এরকম ভাবে উত্তর লিখবো যে রাস্তাটি 1.5 মিটার চওড়া। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে আমরা লাস্ট করব 8-এর দাগের অঙ্কটা। এখানে দেখবে বলে দিয়েছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য হলো 40 সেমি। তাহলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দেখো প্রথমে বলে দিয়েছে 8-এর দাগের অঙ্কতে, কি বলে দিয়েছে? 8-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার জমি রয়েছে। তো ভাবো এরকম একটা আয়তকার জমি রয়েছে, যে জমিটার ক্ষেত্রফল কত বলেই দিয়েছে 1200। ক্ষেত্রফল মানে কি? ভেতরের মাপ। দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 40, তাই না? কিন্তু দৈর্ঘ্যটা তো 40 হলো, প্রস্থটা কত? প্রস্থ কত জানি না তো আমি, প্রস্থতে পয়রা ফোলা বলে লিখে রাখলাম, প্রস্থটা কত জানি না। প্রস্থ কত জানি না, বলে দিয়েছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। ক্ষেত্রফল মানে ভেতরের মাপটা হলো 1200, দৈর্ঘ্য 40, প্রস্থ কত? তাহলে প্রস্থ যেহেতু আমি জানি না, তাহলে লিখবো, মনে করি প্রস্থ এক্স। প্রস্থটাকে আমি ধরে নিচ্ছি এক্স বলে। তাহলে দেখো আমরা লিখবো এখানে, মনে করি আয়তকার জমির প্রস্থ, আয়তকার জমির, তাহলে এটা তো একটা জমি, তাই তো? তাহলে আয়তকার জমির প্রস্থ জানি না, আমি ধরে নিচ্ছি এক্স মিটার, এক্স মিটার, ঠিক আছে? আচ্ছা, আয়তকার জমির প্রস্থ আমরা কত লিখলাম? এক্স মিটার। আচ্ছা, এবার এরকম এখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এবার এখানে লিখছি 1200। তোমরা আমাকে বলো 1200 আমি কিসের মাপ লিখলাম, কিসের মাপ আমি লিখলাম এটা 1200টা? বলো, 1200টা হলো এই জমিটার ক্ষেত্রফলের মাপ লিখেছি। তাহলে আমি যদি এই সাইডে সমান চিহ্নের এই দিকে মাপ লিখি, তাহলে আমাকে এই দিকে কি লিখতে হবে? সমান চিহ্নের এই দিকে বলো কি লিখতে হবে? বলো, সমান চিহ্নের এই যে সমান চিহ্ন, সমান চিহ্নের এই দিকে মাপ লিখবো, আর এদিকে সূত্র লিখবো, এদিকে সূত্র লিখতে হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মাপ লিখেছি, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখবো। সূত্র কি জানি? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যতে কত লিখবো? 40। প্রস্থতে কত লিখবো জানি না তো, এক্স ধরে নিয়েছি। তাহলে 40টা গুণ রয়েছে, এই সাইডে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হলে কত হবে? কাটাকুটি করি আমরা,
শূন্য শূন্য কাটবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 12কে ভাগ করলে কত? 3 হবে। আর এই শূন্যটা কেটে এখানে বসিয়ে নেব, তাই না? এই শূন্যটা কেটে এখানে বসিয়ে নিলাম। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 30। ঠিক আছে, এক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 30। তাহলে আমরা এখানে এক্স এর মান পেলাম কত? 30। এই যে এক্স মানে প্রস্থ কত পেলাম আমরা? প্রস্থ কিন্তু পেয়েছি 30। প্রস্থ পেয়েছি কত? 30। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? বলে দিয়েছে জমিটার কর্ণের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হবে। জমিটার কর্ণের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হবে মানে কি? মানে হলো এই তো তোমার জমিটা, এই হলো জমি, ঠিক আছে, এই হলো জমি। জমিটার কর্ণের ওপর, কর্ণ মানে এই যে এইটা, তার উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো আগে আমি কর্ণের মাপটা কত আমি দেখি, কর্ণের দৈর্ঘ্যটা। তাহলে আমরা লিখব কি? অতএব আয়তকার জমির, আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য, জমির কর্ণের দৈর্ঘ্য দেখি কত হয় কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র আমরা কি জানি? ভালো করে দেখে নেবে। কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র হলো দৈর্ঘ্য তার মাথাতে স্কোয়ার প্লাস প্রস্থ তার মাথাতে স্কোয়ার, তাই না? তাহলে এবারে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাহলে এবারে দেখো আমরা কি করব, এইখানে এই যে সমান চিহ্নের নিচে ঠিক সমান চিহ্ন দেব, দিয়ে এরকম লিখবো। দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো? দৈর্ঘ্য কিন্তু ছিল কত? 40। আর প্রস্থ কত? 30, তাই না? তাহলে দৈর্ঘ্যের জায়গাতে আমি কত লিখবো? 40। যেহেতু দেখো দৈর্ঘ্যের মাথাতে স্কোয়ার রয়েছে, আমিও কি দেবো? 40-এর মাথাতে দেব স্কোয়ার প্লাস প্রস্থ কত? 30। তাহলে আমরা দেব 30, তার মাথাতে এই দেখো প্রস্থের মাথাতে কি রয়েছে? স্কোয়ার। তাহলে আমিও দেব স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা চলো স্কোয়ার করি। হ্যাঁ, তাহলে 4-এর স্কোয়ার কত হবে? 40-এর স্কোয়ার তো পরে করবো। 4-এর স্কোয়ার কত? 16। যখনই আমরা স্কোয়ার করব না, তখন শূন্যগুলো ডবল হয়ে যাবে, আর রুট করবার সময় শূন্য অর্ধেক হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এ দেখো এখানে স্কোয়ার করছি, তাহলে শূন্য একটা রয়েছে, দুটো হয়ে যাবে। আবার দেখো 3-এর স্কোয়ার কত? 9। শূন্য কটা রয়েছে? একটা, ডবল হয়ে যাবে, দুটো হয়ে যাবে। বোঝা গেল? যখন স্কোয়ার করব তখন কি হবে? শূন্য ডবল, রুট করবার সময় শূন্য অর্ধেক। তাহলে এবারে দেখো যোগ করলে কত হবে? এটা আর এটাকে যোগ করে দাও, হবে 2500। আচ্ছা, 25-এর রুট করলে কত হবে? 5। এবারে তো রুট রয়েছে, আর বলেছি শূন্য অর্ধেক হয়ে যাবে, দুটো রয়েছে, রুট করলে শূন্য অর্ধেক হবে মানে একটা হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা কর্ণের মাপটা কত পেলাম? আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য আমি কত পেলাম? 50 মিটার। কর্ণ মানে বুঝতে পেরেছো তো? এই যে আমি এগুলোকে মুছে দিই এবারে। কর্ণ মানে হলো এই যে এইটা, এইটা হলো 50, এটা কত? 50। এবারে বলেছে কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, কর্ণের উপরে আবার একটা বর্গক্ষেত্র আঁকা হচ্ছে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আঁকা হলো, বর্গক্ষেত্রের কি সব বাহুর দৈর্ঘ্য তো সমান, তাই না? মানে তোমার এই বাহুটা যদি হয় 50, তাহলে এই বাহুটাও 50, তাহলে তোমার এই বাহুটাও 50, তাহলে তোমার এই বাহুটাও কি 50, তাই কি না? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে বর্গক্ষেত্রটা, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। চলো করি আমরা, এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো আমরা লিখব কর্ণের ওপর, কর্ণের উপর অঙ্কিত, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলো?
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50 করে, তাই না? বাহুর দৈর্ঘ্য কত? 50 মিটার। ঠিক আছে, অতএব আমি দেখো এখানে লিখছি ক্ষেত্রফল তাহলে কত হবে? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বাহু ইন্টু বাহু, তাই তো, বা বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার। তাহলে বলো কত হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 50 করে। তাহলে 50-এর, এখানে দেখো স্কোয়ার, তাই না? 50-এর আমরা স্কোয়ার করবো, তাহলে 50-এর স্কোয়ার কত হবে বলো? 50-এর স্কোয়ার হবে তোমার, বলো স্কোয়ার করলে কি হয়? 50-এর স্কোয়ার, আগে আমি 5-এর স্কোয়ার করবো। 5-এর স্কোয়ার কত? 25। আর স্কোয়ার করলে শূন্য ডবল হয়ে যায়, একটা শূন্য আছে তো, এখানে দুটো শূন্য হয়ে যাবে। পাশে লিখবো বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল শেষ অঙ্কটা। তোমরা উত্তর লিখবে যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2500 বর্গমিটার। তাহলে এইভাবে তোমরা উত্তর লিখবে যে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2500 বর্গ মিটার। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।